তোমাকে। ও মা, আমাকে দেবে কেন? তোমাকেই তো দেবো গো, তোমাকেই তো দেবো। জানো জানো, বাবা বলতো আমার কোনো একটা রাজকন্যা এনে দেবে, আর সেই রাজকন্যা আমাকে খাইয়ে দেবে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। আর আর তুমি তো আমায় গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও, খাইয়ে দাও। তুমি কি আমার রাজকন্যা হতে পারো? এই তো সেদিন দাদা হোটেল দিয়ে করতো, ভালো ভালো খাবার নিয়ে এলো। আমি বললাম দাদা রে, দাদা একটু আমায় খেতে দেয় না। দাদা কি বললো জানো? জোর জোর করে লাঠি মেরে আমাকে ঘর থেকে বের করে দিল। আমি সেদিন সারা রাত কিচ্ছু পাইনি, আমি কত কেঁদেছি। একটু খাবার দেয়নি জানো, একটু না একটু। তাই বুঝি? কিন্তু তোমাদের বাড়ির চাকরের মাধব বাবু তোমাকে কিছু ভালো খাবার রান্না করে দিতে পারতো নাকি? সে অনেক কথা, সে সব কিছু জানে, যেন আমি না জানার ভাঁজ করে ওই খোকা বাবুটাকে ডাকিয়ে রাখার জন্য আমি বসে আছি। মাধবদা? হ্যাঁ হ্যাঁ, ওই জানোয়ারটা কবে মুখোমুখি হয়ে দাঁড়াবে তার অপেক্ষায় আমি আছি। মাধবদা? আমি সুস্থ, আমি সত্যি সুস্থ হবো বাবা। হ্যাঁ হ্যাঁ, খোকা বাবু সুস্থ তোমাকে হতে হবে। আর তুমি যদি সুস্থ না হও তাহলে তোমার বাবা মায়ের খোঁজ খবর রাখবে কে? খোঁজ খবর কে বাবা বাবা? এটাই হবে তোমাকে। সেই জন্য তো বলছি তুমি সুস্থ হয়ে ওঠো। তুমি যদি সুস্থ না হও তাহলে তোমার ওই সন্ধান করবে কে? বাবা বাবা, আমি সুস্থ হওয়ার জন্য আমি একটু খাবো না, খাবো না আমি। আর ওই পোশাকটার উপর আমি কোনোদিনই রুখে দাঁড়াবো না, আমি পারবো না। ওই রুখে দাঁড়াতে গেলে ওই পোশাকটা তো আমাকে আমার অধিকারের কথা বলে ওই পোশাকটা আমাকে মারবে। না না, আমি অধিকারের কথা বলবো না, আমি অধিকারের কথা বলবো না। ওই রুখে দাঁড়াতে হবে খোকা বাবু, রুখে দাঁড়াতে হবে। আর তোমাকে সুস্থ হতে হবে। আর যদি তুমি না সুস্থ হও তাহলে তোমার ওই অধিকার, যদি তুমি সুস্থ না হও তাহলে তোমার ওই অধিকার কে বুঝে নেবে? তোমাকে সমস্ত কিছু তোমার অধিকার বুঝে নিতে হবে। না 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 না, অধিকারের কথা বলো না, বলো তো অধিকারের কথা বলো না। চলো চলো, অধিকারের কথা বলো। ওরা এক একটা সন্তান, ওরা আমাকে অধিকারের কথা বলে মারবে। এই মেয়েটা, তোমরা ভাই ভালোবাসলে আবার রাগ করলে হবে। দাদা! খেতে দিলে শুতে চাই। শালা অসুস্থ কাস্টমার ভেবে দুর্গাকে ভালো করে বাড়িতে নিয়েছে বলে একেবারে আমাকে মনের মানুষ ভাবতে শুরু করেছে। পাগলি, বদমাইশ মেয়ে একটা। আর ঘুমাবো না, আমার দু চোখ যেদিকে চলে যাবে সেদিকে চলে যাবে। এই যদি আবার সত্যি সত্যি চলে যায় তাহলে তো এই বাড়ির সবাই আমাকে দোষ দেবে। তার চেয়ে বাবা একটু আগে সুস্থ হও। বলি ও পাগলা বাবু, আরে শোনো শোনো, তোমায় নিয়ে আজ আমি খেলা খেলবো। আসো খেলা খেলবে? খেলা আসো আসো। আজ আমরা মাঝামাঝি খেলা খেলবো। আমি তোমার সঙ্গে খেলতে হবে খেলাবাজি।
সামনে কি এটা আমি আমি একটু ওকে না পরখ করে দেখছিলাম যে আমার ভাইটার সঙ্গে পাল্লা দিয়ে ঘুরতে পারছিলাম পরীক্ষা ও নিয়ে আপনি একদম ভাববেন না বাবু। আমি হলাম একেবারে পাক্কা খিলাড়ি, যে যেমন খেলায় আমি ঠিক তার সঙ্গে তেমন খেলি। তোমার ওই দোয়ারে খাবার সাপ্লাই করে কতদিন আর চলবে তাই বলছিলাম সারা বছরে যদি ওই 1 বছর হয়ে যায় তাহলে কেমন হয়? কি বলছো গো? এই সারা বছরের ইনকাম এক মাসের মধ্যে, হ্যাঁ? আমি কি বলছি আমি ব্যাপারটা হ্যাঁ তাই বলো তাই ব্যাপারটা বুঝে আমি বলছি ওই আমার কাকা আমি এমন একটা অদ্ভুত তৈরি করে গেছে যে কেউ আমার পাগলা ভাইটাকে যে বিয়ে করবে তার সেই মেয়েটি আমি সন্তুষ্ট ওই পাগলা ছেলেটা বিয়ে করে না। বিয়ে করবো সে না হয় হলো। আমি তাকে বিয়ে করে তার সমস্ত সম্পত্তি দিলাম, কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। তাহলে আপনাদের ফাইলটা কি? আমাদের ফায়দা আছে আর গল্পটা তো এখান থেকে তো শুরু। বিয়েটা হলে মানে কিছুদিনের জন্য এই পাগলা ভাইটার ভবিষ্যতে থাকবে কারখানাটা এবং সম্পত্তিটা যখন তোমার নামে লিখে দেবে তারপর তুমি যখন আমাদের নামে লিখে দেবে সেই বিনিময়ে আমি 10 লাখ টাকা দেব। আরে বাবা, 10 লক্ষ টাকা! আমি রাজি, আমি খুব রাজি। করলে হবে না, এইখানেই শেষ নয়। হ্যাঁ নকল বিয়ে করলেই হবে না। তুমি নকল বিয়ে করলে কি হবে? নকল বিয়ে করে তুমি সম্পত্তিটা পাবে না। আচ্ছা, ওই আসল বাচ্চা পয়দা করতে হবে। বাচ্চা! তাহলে কেসটা কি দাঁড়ালো? নকল বউ সেজে ওই স্বামীর কাছে আসল বাচ্চা পয়দা করলো। আরে শালা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কাজটা তুই করতে পারবি না বলো এই আরে দূর বাবা! আরে বাচ্চা তৈরি একটা কোথায় করতে শোনো, শোনো, কি আছে না আছে তার বিচার করে তবে একটা কথা বলে যাই, শোনো, ওই বাচ্চা পয়দা করার জন্য আমার কিন্তু আরো 10 লক্ষ টাকা লাগবে। তাহলে শাখা কলা সিঁদুর দিয়ে কাল তৈরি থেকো। এই সুন্দরী তার খাবারের দুয়ার বন্ধ করে দিয়ে এই বাড়ি নগর বউয়ের অভিনয় করতে চলে আসবে। হ্যাঁ, নগর বউ। আমি ঠিক ঠিক আমাকে বাচ্চা কোথায় ও না, না, আমার কোনো কষ্টই হয়নি। বোন, এটা আবার কেমন হলো? আমার মৃত বোন এটা আমার মুন্নি আমার মুন্নি আমার একটা বন্ধু ছিল জানেন সেই মুন্নিকে আমরা জলে ডুবে মারা গেল
এমনি করুন। কিন্তু সেদিন যে আমাকে বললে আমার এই চরকের মেলায় হারিয়ে গিয়েছিলাম। আরে সেই দিন না ওই দিনে আমার ভাইকেও চলে চলে মারা গেছে একসঙ্গে দেখো না বড় মর্মান্তিক, বড়ই মর্মান্তিক। তাই একসঙ্গে না বলবে না তখন আচ্ছা ঠিক আছে দাদা, বলছিলাম কি তোমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো, আর ডাক্তার বাবুর প্রেসক্রিপশনটা তুমি আমার কাছে দাও। ডাক্তার আরে ডাক্তার আগে আমি কল করে দিচ্ছি। আরে বাবা, ডাক্তার থেকে কি হবে? ডাক্তারকে যা ফিসটা দেবে তার অর্ধেক দাম আমাকে দিলে আমি ওই ডাক্তারিটা করে দেবো। ডাক্তারি তো দেবো না। আরে আপনি কোন জায়গায় ডাক্তার হলেন? আপনি কোন জায়গায় ডাক্তার হলেন? তাতে কি হয়েছে? আমি উকিল হলো ওই ডাক্তারি দিকটা আমি একদম বিলক্ষণ জানি। আমি না একসময় না আমি চুটিয়ে প্র্যাকটিস করেছি, আর আমার পোশাক ছিল খুব ভালো, খুব ভালো। প্রসার যখন প্রচার যখন এতই ছিল তখন ডাক্তারের ডিগ্রিটা ছেড়ে এই উকিল ওই যে নারী ডাক্তারদের ঘোর পাল্প শুরু হলো না, সেই সময় আমি ওই ডাক্তারিটা ছেড়ে দিয়ে আমি চলে এলাম। কারণ আমার ওই ডাক্তারি ডিগ্রিটা ছিল জাল চিনা। মানেটা কি? আমি বলছিলাম এই ভাইটা বাবু কেমন ভাবে তার সঙ্গে বিজ্ঞানটা করবে একটা বিয়ে দরকার। আমার ভাইটা তো পাগল, থামতে দেয়। আরে আমার পাগল পেশেন্ট সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ওটা একটা মানে একটা ইন্টারভিউ নেওয়া দরকার। এই যেমন ধর আমি এবার তুই আমাকে সামলা। আমি আমার ওই পাগলা ভাইটার কথা বলছি আমি বুঝলাম। না আমি ভালো করে ইন্টারভিউ নিচ্ছি। এই তো আমার পরে দাদা তোর পায়ে পড়ি দাদা তোর পায়ে পড়ি এটা চললাম নয়, এ হলো আমার পেশেন্ট। আর পেশেন্ট বা এরকম পাগলা পেশেন্টকে আমি এইভাবেই ট্রিটমেন্টটা করি। নমস্কার, আমি চললাম। সেই ভাবকে খোঁজাবে এত সহজে করে যাবে ওই ভাবটা ভাইটাকে সামানো করে সোজা
যা করতে বলবো তাই করবে, এটাই হবে আমার কর্তব্য। এই পাগলা, পেছনে কি লুকাচ্ছিস? না না আমি তো কিছু করিনি। পেছনে কি লুকাচ্ছিস? নিশ্চয়ই চুরির মাল। না না না, আমি চুরি করিনি। কি করলি? চুরি করিস তো লুকাচ্ছিস কেন? না না আমি চুরি করিনি। আমি না ওইখান থেকে লড়াই করে এই খাবারটা নিয়ে এসেছি। দেখা বলছি কি চুরি করেছিস? না 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 না, আমি চুরি করিনি। দেখা দেখা বলছি কি চুরি করেছিস? দেখা 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 দেখা। এ তো খাবার। কোন দোকান থেকে চুরি করেছিস? চুরি করিনি। আমি না ওই ডাস্টবিনে কুকুরগুলো খাচ্ছিল। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আসি, কুকুরদের এটা খাবার কেড়ে খেতে তোর লজ্জা করে না? না না না, লজ্জা করলো না। কেন লজ্জা করবে? ওরা লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা বেঁচে যাওয়া খাবারগুলো আমার মতো ভিখারি মানুষকে না দিয়ে ওই ডাস্টবিনে ফেলে দেয়। লজ্জা তাদের পাওয়া উচিত। বেশ করে সারা সিয়ানা পাগল থেকে ঘুরে বেড়াচ্ছিস। পাগল থেকে পেটের খাবার জোগাড় করতে পারিস না? বল তোর ওদের কেন খাবার কেড়েছিস? বল বল ওদের কেন খাবার? করতে আর একটা আঘাত করলে হাত আমি মুখে ভেঙে দেবো। তোরা দেখাচ্ছিস বে রজত? এ শালা কি করেছে জানিস? জানি জানি, খিদের জ্বালা সহ্য করতে না পেরে কুকুরদের এটো খাবার ছিনিয়ে এনেছে। মানুষের এমন অবস্থা হয় কখন বুঝতে আন্দাজ করতে পেরেছি। তারপর ও কুকুরদের এটো খাবার ছিনিয়ে এনেছে বলে কুকুরদের প্রতি দরদ উঠলে উঠে, অথচ মানুষের মুখের খাবার কেড়ে নিতে তোর একটু বিবেকে বাঁধবে না? কেন বাঁধবে? কেন বাঁধবে? আজকাল যে পশু প্রেমীদের বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। রাস্তার ধারে যদি কোনো পশু, যদি কোনো কুকুর পড়ে থাকে, তাহলে সেই কুকুরকে দেখতে হাজার হাজার পশু প্রেমিক ছুটে আসবে। কিন্তু রাস্তায় যদি কোনো মানুষ পড়ে থাকে, তাকে বাঁচাতে কেউ ফিরে তাকাবে না, কেউ ফিরে তাকাবে না। ঠিক বলেছিস পাগলা, ঠিক বলেছিস। কারণ মানুষ যে বড় নিরপরাধ, উপকারের দাম দিতে জানে না। একটা রাস্তার কুকুর কিন্তু যে একটা রুটি খেতে দেওয়া হয় সেটা সারা জীবন মনে রাখে। তাই আমার কাছে একটা মানুষের চেয়ে একটা কুকুরের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আপন হবেই তো বাবু, হবেই তো। আজকাল যে মানব করবে মানুষের বড্ড অভাব, তো বড্ড অভাব। খিদে পেয়েছে তো ঠিকতে চাইতে পারছে, অমন করে কুকুরদের একটু খাবারগুলো ছিনিয়ে কেড়ে খেতে গেলে কেন? কার কাছে ভিক্ষে চাইবো গো বাবু? আজকাল দুনিয়ার সবাই তো আমার চেয়ে বড় ভিখারি। ওদের ব্যাংকে প্রচুর অঢেল টাকা আছে, ঘরে আছে খাবার, প্রচুর খাবার, কিন্তু ওদের মানবিকতাটাই নেই। আর যার মানবিকতা নেই সে ভিক্ষা দিবে কেমন
যেন চাপা পড়ে গেছে। যার দেওয়ার অনেক আছে তার দেওয়ার মন নেই, আর যার মন আছে তার দেওয়ার সামর্থ্য নেই। তবু আমি বলছি, চলো তুমি খাবে, চলো তোমাকে আমি কোনো হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো, চলো তো। তুমি কি বোকা গো বাবু? আমার মতো এই ভিক্ষেরি পাগলকে হোটেলে কে খেতে দেবে বলো তো? বসতেই দেবে না হোটেলে। হোটেলে যাদেরকে উঠতে দেয় না তার জন্য এই সুন্দরী রানীর দুয়ারের খাবার আছে। ভালো সময় তুমি এসে পড়েছো। তা তোমার খাবারের দাম কত? আমার খাবারের কোনো ধরা বাঁধা দাম হয় না। আমি যেমন কাস্টমার দেখি আমি তার কাছ থেকে টাকা পাই। তা এই মানুষটার জন্য কত দাম দিতে হবে? সেটা আমি তোমার কাছ থেকে বুঝে নেব। কিন্তু ওরা তো দাম দেওয়ার সামর্থ্য নেই। সে আছে কি নেই সেটা আমি বুঝে নেব। উনি কি সত্যি পাগল নাকি সেরে পাগল? হ্যাঁ, এখন তুমি যাও তো বাবু। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, বলবো এই মানুষটাকে সামান্য কিছু হলে খাবার দিন। দেখবে ভগবান তোমার মঙ্গল করবে, মঙ্গল করবে। ভগবান নেই গো বাবু, ভগবান নেই। আর যদি ভগবান থাকতো তাহলে কালকের রাজা আজকে ফকির হয়ে রাস্তায় ঘুরে বেড়াতো না। কি আজেবাজে কথা বলছেন, হ্যাঁ? তার আগে আপনি একটা কথা বলুন তো। আপনি একটু আগে ওই ডাস্টবিনের কুকুরগুলোর সাথে কি করছিলেন, হ্যাঁ? এই রে, যা ভেবেছিলাম তাই হয়ে গেল। মেয়েটা সব দেখে ফেলেছে। তোমার লজ্জা করে না ওই কুকুরের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছে? না না, মা লজ্জা করলো না। লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা যারা গরিবের রেশনের চাল চুরি করে নিজেরা অট্টালিকা বানায়। লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা যারা রাজনীতির মুখোশ পরে জনগণের সেবার নামে জনগণকেই শোষণ করছে। কি আজেবাজে কথা বলছেন? বাজে বাজে কথা নয় গো বাবু, বাজে বাজে কথা নয় গো, বাজে বাজে কথা নয়। ওই ওই যে দেখছো ওই বাড়িটা, ওই বাড়িটাতে মস্ত বড় একটা প্যান্ডেল বাঁধা রয়েছে। ওইখানে কাল একটা বাচ্চা ছেলের জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করেছে। তারা যত না খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে দ্বিগুণ। কিন্তু ওরা কি জানে না এক মুঠো খাবারের জন্য কত মানুষ হাহাকার করে মরছে। ওই বেড়ে যাওয়া খাবারগুলো যদি ডাস্টবিনে না ফেলে দিয়ে আমার মতন গরিব ভিখারিকে যদি দান করে দিত তাহলে বলো না আমাকে কি ওই ফুটপাতে কুকুরদের একটু খেতে হতো? কুকুরদের একটু তুমি খাবার খাবে? এসো, আমি তোমায় খেতে দিচ্ছি। তুমি তুমি কে মা? আমি সুন্দরী। আমার একটা দুয়ারে খাবার নামে ভ্রাম্যমাণ ফোনে আছে। আর তুমি শোনো, ওই সব ডাস্টবিনের নোংরা খাবার তুলে কখনোই খাবে না। আমি তোমাকে রোজ খাবার দিয়ে দেবো, কেমন? তাই বুঝি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আর আমি তোমার খাবারের দাম দেবো কি করে মা? মা বলে যখন দেখেছো তখন কি আমার ছোট ছেলেদের কাছ থেকে খাবারের দাম নিতে পারি গো? তুমি আমাকে তোমার পুরো খোকা বললে মা? আমার উপর তোমার এত দয়া মা? আমি একটা ভিখারি পাগল জেনেও তুমি
নাগর আমার চাল চলনের সকল কইরাছে, তাই তো আমার কানে উড়মালা পড়েছে। নাগর আমার চাল আপনার থেকে সরাতে চাইছে। আপনি কি বলছেন স্যার যে দাদাকে আমি দেবতার মতন পুজো করি? না স্যার, না, সে দাদাকে কখনো আমি ক্ষতি করতে পারো না স্যার। কোন ভুলই খুঁজে পেয়েছেন স্যার? নয়, তবে তুমি একটা ভালো করে মন দিয়ে, খুব ভালো করে এই যে তুমি একজন একটা ভালো student ছিল। তোমার দাদা একটা কারখানায় বড় ছিল কিনা? অথচ তোমার দাদা এত বড় একটা পোস্ট থেকে তোমাকে কেন চাকরির জন্য মালিকের কাছে তা তো আপনি ঠিকই বলেছেন স্যার। আমি বলছি ভাই, তুমি একটা সরল মানুষ, এটা কথা বুঝতে পারছো না। জীবন ধর্ম আছে আর মহাভারত আছে, তাই তাই সময় থাকতে নিজেকে যদি একটা ফুটিয়ে নিতে পারো, স্যার, তবেই হলো জীবনের কাজ। কেমন? কারখানা থেকে আউট করে না না না, বেঈমান, সততার মুখোশ পরে তোমার কি এটা আসল রূপ দাদা? দাদা, বর্তমানে তোমাকে আমি সেই আসনে বসিয়েছিলাম, তোমাকে আমি দু হাত ধরে আমি দেবতার রূপে পুজো করেছিলাম। তা যেমন তুমি কেন পাল্টে গেলে দাদা? তুমি কেন পাল্টে গেলে? কেন কেন? আরে তন্ত্র সরকার, আমি দ্বিতীয় আমি লোক করলাম। এবার সাহিত্য
আমাদের সংসারটা খুশির দুয়ারে বাঁধছে, তাই না? আমি কিন্তু এখন মেজবদিকে বিশ্বাস করতে পারছি না। ছাড়লে ভাল লাগে, যে কোনো সময় পাল্টে খেয়ে যেতে পারে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ বলবো। উনি মেজটাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছেন। জানো জানো আজকাল মেধার যোগ্যতায় চাকরি পাওয়া যায় না, টাকার যোগ্যতায় চাকরি কিনতে হয়। ঠিকই বলছি বড় বৌদি, ঠিকই বলছি। 10-12 লাখ টাকা ঘুষ না দিলে এখনকার যুগে চাকরি পাওয়া যায় না। কিন্তু এত টাকা কোথায় পাবো যে আমি চাকরি পাওয়ার স্বপ্ন দেখবো? না বড় বৌদি না, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখায় MA পাস করার সমর্থ কোনোদিনও চাকরি পাবে না। কারণ অযোগ্যরা চাকরি কিনে সেজেছে মাস্টার, যোগ্যরা রাস্তায় বসে করছে হাহাকার। টাকা যার চাকরি তার, এই তো যুগের রীতি। সারা দেশ জুড়ে চলছে শুধু চুরি চামারি আর দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সত্যি যদি ও চাকরি না পায়, ওর ভবিষ্যৎটা কি হবে? ওর ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে যাবে। ছেলেটির এত গুণ থাকতেও গুণ নয়, সবই বদগুণ। আর এত বদগুণ যে তোমার মধ্যে আছে তা তো আমি জানতাম না দিদি। ওমা, আমি আমার কি করলাম? কি বললাম মানে? তোমাকে আমি বই বই করে বললাম যে এবার থেকে সংসারের সমস্ত কাজ আমি নিজের হাতে করব, এমনকি রান্নাটাও। তাহলে তুমি আবার কেন রান্নাঘরে ঢুকলে? তুই বুঝিস না কেন? আরে বাবা, তোর হাতে রান্নায় কোনটায় ঝাল কম হয়, কোনটায় নুন কম হয়, ঠাকুর যদি করতে না মানে খেতে না পারে তাই। আমার রান্নায় নুন কম ঝাল বেশি হয়ে যায়, তার মানে তো দাদার খেতে খুব কষ্ট হয়। না বৌমা, আমার খেতে কোনো কষ্ট নেই। দাদা, তোমার হাতের রান্না তেমন সুস্বাদু নয়, কিন্তু তোমার আন্তরিকতা শ্রদ্ধা পৌঁছেছে, এতে আমি খুশি বৌমা। আমায় আপনারা কতটা ভালোবাসেন, আর আমি আপনাদের সাথে কত কত খারাপ করেছি। এখন সেসব কথাগুলো মনে পড়লে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। তাই আমি তোকে কতগুলো কথা বলছি। সংসারে অনেক সময় অনেক কারণে হয়তো অনেক কিছু মনোমালিন্য হয়ে যায়। হতে পারে, তাই বলে এই সংসার ছেড়ে কোনোদিন চলে যাওয়ার চিন্তা করতে হবে। এই মন্দির ছেড়ে কি যেতে পারে দিদি? আজ আমি বুঝতে পারছি দিদি, এই সংসারটা হচ্ছে আমার কাছে মন্দির। আর এই মন্দিরে তোমরা দুজন হচ্ছে আমার কাছে দেবতা। দেবতা নয় উর্মি, এরা হচ্ছে দেবতা নামে অধম। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার এই কয়েকদিনে চাকরিতে সুনাম হয়েছে বলে সেটা দাদা সহ্য হচ্ছে না। আর তার হিংসাতে মনে হয় এই ম্যানেজার যদি আমাকে সেই পোস্টেতে চাকরি দিয়ে দেয়, যে পোস্টেতে আজকে দাদা চাকরি করছে, তার জন্য হয়তো দাদা আমাকে এই চাকরি থেকে হারাবার প্ল্যান করছে। তাছাড়া তুমি বলো, দাদা যদি চাইতো আমাকে আগে কাজ দেওয়ার জন্য, তাহলে তো অনেক আগেই কাজ দিতে পারতো। আসলে দাদা আমাকে কোনো উন্নতি চাইনি। আমি তো উন্নতি চাইনি, তাই বলে যাচ্ছি। আমার গায়ে হাত তোলার আগে ভাববে যে তোমার আর ওই দয়া দাক্ষিণে আমি বেঁচে নেই। নিজে কষ্ট করে নিজে ইনকাম করে খায়, তাই হাত
তোমার এই হাত আমি মুছে ভেঙে দেবো। আজকে আমি তোমার মতো মুখোশ পরা দেবতার কাছ থেকে আজকে সংসার থেকে আমি আজ আলাদা হয়ে গেলাম। আলাদা চলে শুরু নিয়েছি। একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি আর একটু দেরি হলে হয়তো আমাদেরকে রাস্তায় বসতে হতো। আমি বেঈমানদেরকে দেবতা ভেবে বসেছিলাম আর ওদেরকে পুজো করতে গিয়েছিলাম। ছি, এখন আমার বাপটা ঘৃণা করছে। ছি, ছি, ছি। সত্যি করে সংসার থেকে আলাদা হয়ে যাবে। আমি জানি না বন্ধুরা, আমি কিচ্ছু জানি না। দেবের সংসারটা কি হবে? ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমাকে আমার সব সম্পর্ক হয়ে আমি শিউলির বিয়ে দেবো কি করে? শিউলির জন্য আপনারা চিন্তা করবেন না দাদা, আপনারা অনুমতি দিলে শিউলির দায়িত্ব আমি নিতে চাই। তুমি কি বলছো ভাই? তুমি হ্যাঁ, আমি শিউলিকে ভালোবাসি আর শিউলিও আমায় ভীষণ ভালোবাসে। তাই আপনারা অনুমতি দিলে আমি শিউলিকে বিয়ে করতে চাই। তোমরা বিয়ের জন্য প্রস্তুত হয়ে নিল। যত শীঘ্র সম্ভব তোমাদের বিয়েটা আমি দিতে চাই। শিউলিকে দেখছি না, শিউলিকে বাড়িতে নেই নাকি? না ভাই, তোমার দাদার মালিকের ওই বাড়িতে না শিউলি একজন অসুস্থকে ওই দেখাশোনার জন্য কাছে থাকে। হ্যাঁ, আর দুদিন বাড়ি আসেনি, আর ঠিক বাড়ি ফিরে যাবে। বৌদি! আর দরজা জানালা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ঘরের আলোগুলো নিভে দিয়ে চোখ বন্ধ অন্ধকার করে দাও। অন্ধকার করে দাও, ওই আসছে ভয়ঙ্কর এক দানব। এক ভয়ঙ্কর দানব আসছে, আমার পিছনে তাড়া করছে। ও, আমার পিছনে তাড়া করছে। চালাও, চালাও। এই, কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি অমন করছো কেন? না তো, আমার কিছু হয়নি তো, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। তাহলে অমন করে তুমি আবল তাবল করে বকছো কেন? না, মানে না, আমি না রাতে আমার ঘুমাইনি তো, তাই মাথাটা কেমন যেন একটু ঘুরছে। তাই হয়তো এমন তুমি ভয় পাইয়ে দিয়েছিলে না? ঠিক আছে, ঠিক আছে। এই যে ইন্দ্র, তোমরা দুজনে মিলে এবার কথা বলো। ঠিক আছে, আমি চা নিয়ে আসি। শিউলি, এবার আমরা সব পিছনে ফেলে আমরা একসাথে সুখের সন্ধান করবো। জানো শিউলি, জানো সিদ্ধান্তটা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছেন। তাই আমি চাই যত শীঘ্র সম্ভব আমাদের বিয়েটা। তোমার শিউলি আজ নষ্ট হয়ে গেছে ইন্দ্রদা। তাই তো সেই কারণে শিউলি তোমার মতন দেবতার পায়ে অঞ্জলি দেওয়া যাবে না গো। দেবতার পায়ে অঞ্জলি দেওয়া যাবে না। না শিউলি, না, এমন কথা তুমি বলো না। শিউলি, আমি যে সেদিন তোমার
চলে যাও চলে যাও এখান থেকে। চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা আমি চলে যাচ্ছি শিউলি। তোমার ঘৃণাকে আমার পরম প্রাপ্তি মনে করে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাচ্ছি। আর কখনো আমি তোমার সামনে আসবো না শিউলি, কখনো না কখনো না। আমি বুঝতে পারিনি শিউলি, আমার প্রতি তোমার ভালোবাসাটা অভিনয় ছিল। আমি ভাবতে পারিনি আমার মতো একটা সস্তা কেরানিকে স্বপ্ন দেখানো যায়, কিন্তু ঘর বাঁধার স্বপ্ন পূরণ করা যায় না শিউলি। করা যায় না। তুমি আমার হাজার আঘাত দিলেও আমার এই ভাঙা মনটা শুধু চিরকাল তোমাকেই ভালোবাসবে শিউলি, শুধু শুধু তোমাকেই ভালোবাসবে। ছজনা অনেকদিন পর আমি আমার হারানো মালিক আমার 7 রাজার ধনকে আমি খুঁজে পেয়েছি। কি বললি তুই আমায় চিনতে পারিস? চিনবি কেমন করে? আমি যে মির্জাফরের দল আমার সব কিছু কেড়ে নিয়েছে। আর সব কিছু কেড়ে নিলেও আমার এই মালিকটাকে কেড়ে নিতে পারেনি। এবার আমি তোকে যখন খুঁজে
রয়েছে দৌলত ওই মির্জাফরের দল সব কিছু কেড়ে নিল। আমার আমার 7 রাজার ধন মানিকটাকে কেড়ে নিতে পারেনি। আমার 7 রাজার ধন মানিকটাকে কেড়ে নিতে পারেনি। এটা তো আমার ছবি। এটা এই ছবি তুমি কোথায় পেলে? কি বললে? কি বললে? এটা তোমার ছবি? হ্যাঁ? এই দেখি 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 এই সেই চোখ, এই মুখ, আমাদের বড় ভয় করছে। তুমি এমন করছো কেন গো? কত বিক্ষত ক্লান্ত পথিক শান্তির সন্ধানে খুঁজিয়া ফিরেছি আমি সংশয়ে হারিয়ে ফেলেছি আমি যে তাকে খুঁজে ফিরি নিরালাই। কি করে বুঝাবো আমার যাতনা, আমি কত অসহায়। হারানো সে ধন কোথা খুঁজে পাবো বুঝিনি তো আমি হাই। আপন খেয়ালে আপনাকে ভুলে কারে খুঁজি বারে বারে, কারে খুঁজি বারে বারে। আমি চলবে আমি চলবই। পাগল হলো? মানুষটা খুব ভালো। আমার মনে হয় তাই তাই দেখি কি 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 করছে। ওরে আমার ছবিটা চুরি করেছে, আমার ছবিটা। তোর ছবিটা যেন চুরি করলো। এই ছবিটা না, এই ছবিটা আমার আমার কত চেনা, কত কত আপন, আমার 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 সেই চেনা। না 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 না, কিছু না কিছু না, আমি পালাই কি আমি পালাই। সত্যি করে বল, তোমার বড্ড লেগেছে তাই না? তোমার ছোঁয়া দেখে আমার আমার সব সব কষ্ট দূর হয়ে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। পাগলা কাকু, ওরে ওরে কাকু নয়, কাকু নয়, যে যে তোর আমার গভীর সম্পর্ক। কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, তা না হলে ওর ছোঁয়া লেগে আমার আমার সারা শরীর স্নান হয়ে গেল কেন? আর যখন যখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম তখন ওর মধ্যে যন্ত্রণা হলো কেন? এর কারণ খুঁজতে গেলে আমাকে আমাকে জাগাতে হবে। জাগো, জাগতে রহো। বলে যাও তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? বলে যাও পাগলা কাকু। কেন কেন নিজের মায়ের বাপের পেটের ভাই তারা কে
পচা গন্ধ। ওর বাইরেটা নোংরা হলো ভেতরটা কিন্তু খুব ভালো। আর 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 তোমাদের তোমাদের বাইরেটা ভালো হলো ভেতরটা একদম। তাই আমি চলে যাব। আমি তোমাদের কাছ থেকে চিরদিনের মতো চললাম। চলে যাবে মানে চলে গেলে এটা করে কি? এটা বলতে দুনিয়া এই বিয়ে তো দিয়ে দিব বলে কিন্তু উনি তো পুরোহিত নয়। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার বাপ দাদা ঠাকুরদা ওই না হলে কি হবে? আমার ওই মামা দাদু মানে ওই মায়ের বাবা, ওই মায়ের বাবা পুরোহিত আর ব্রাহ্মণ ছিল, তাই তার রক্ত আমার শরীরে বইছে। কাজেই তার রক্তের গুণে আমি ওই পুরোহিতকে করতেই পারি। পারি কি না? নিশ্চয়ই পারে মায়ের সাথে আমার হয়েছে চল স্টেপ করতে কাটতে না না না, আমি বিয়ে করবো না, বিয়ে করবো না। বিয়ে করবে না আমি রাজকন্যার সামনে বিয়ে করবো না, কোনো রাজকন্যাকে বিয়ে করবো না, বিয়ে করবো না। কেন গো বাবু? এই রাজকন্যাকে বুঝি তোমার পছন্দ নয়? দেখি তুমি হ্যাঁ, আমি আমার রাজকন্যা বলে ডেকেছিলে বলেই তো আজ আমি কোনদিন সাথে তোমার বিয়ে করতে এসেছি। পছন্দ না হলে বলো, আমি চলে যাচ্ছি। না না যাবে না, তুমি তো আমার রাজকন্যা। আমি তোমাকে বিয়ে করবো, তোমাকে আমি বিয়ে করবো। এই তো আমার রাজপুত্রের মতন কথা। বাহ, কি সুন্দর তোমায় লাগছে। সত্যি? কন্যা দিয়েছো, নাকে নখ করেছো, মাথায় ঘুমটা দিয়েছো। বাহ, খুব সুন্দর লাগছে তোমায়, খুব সুন্দর লাগছে। বলি ও শুনুন ধর্মদাস বাবু ওদের বিয়েটা তো সবে চলেছে কিন্তু একটা ব্যাগ কেটে রেজিস্ট্রি মেরে তৈরি করে রাখো। ওদের বিয়ে হবে হয়েছে ধরে 1 বছর আগে। তারপর তারপর ওই কুস্তি থেকে কোথাও একটা বাচ্চা ভাড়া করে এনে দিলে মাসের মধ্যে ওই নৌকাকে আমাদের মাথায় পাশে লিখে আমরা আমার তা তো বুঝলাম, কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে গেলে ওই সিদ্ধান্ত সরকারের কাছ থেকে আসল সেটা বাচ্চা হয়ে গেছে ওই উইলটা নিজে হেঁটে 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 আমার কাছে চলে আসবে। তুমি শুধু রোহিত সেজে ওদের নেতা ভালো করে যেমন আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে। আমি নিশ্চিত সে আর কি বলতে, আমি না ওদের ওই বিয়ে বাসর জায়গা ফুলসজ্জা সব খিচুড়ির মতো একসঙ্গে খেতে ও রাখালপুর ঠাকুর। আরে বাবা, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার আমাদের বিয়েটা দাও। বড় বোতলে জল বিয়ে দেখবি না ঠিক বলছি না। জানাবি জানাবি জানাবি
পুরনো পুরী গেল দেশে নদীতে গিয়েছে খাজা দিব আমার গান বুঝে তোমার পছন্দ হয়নি? আরে বাবা এইসব গান কি এখন পাওয়া যায় নাকি? তার চেয়ে বলো তুমি আমার বলে মাথা রেখে শোও, আমি তোমার গান দিয়ে পাঠিয়ে দিচ্ছি কেমন? আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ। সালা সিধে চোর সিট কাটতে ঢুকে গেছে। দাঁড়া সালা, আজ তোকে দেখাচ্ছি মজা। বলি, হ্যাঁ গো আমার জানি না গো। তোমার কি এতক্ষণে আসার সময় হলো? আমি সেই তখন থেকে ওই পাগলাটাকে ঘুম পাড়িয়ে তোমার জন্য বসে আছি যে। দেখে পা হেপা সামলা, তাহলে তাহলে চলো সখী আমরা এবার চুয়াটা সেজে ফেলি। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একটা ছটফট করছো কেন? বাবা আমাকে একটু সেবা করার সুযোগ দাও। এই দাঁড়াও, তোমার জন্য না সেরকম মশলা দিয়ে, মানে সুগন্ধি মশলা দিয়ে স্পেশাল ভাবে একটা পান তৈরি করে নিয়েছি। সেটা খেলে তুমি একেবারে 25 বছরে যুবকের মতো
25 বছরের গেল হ্যাঁ দাদা দাদা এই তো হ্যাঁ তোর রাজা হয়ে আমি ওই সুহাগ রাজ করবো দেখতে মজা এমন বড় কুস্তি পানমনি এসেছি যে তুমি আড়াই দিনের আগে ঘুমই ভাঙবে না দেখ কেমন লাগে দেখ সুহাগরা করবে সুহাগরা মজা দেখাচ্ছি সুহাগরা আমার কি ভাগ করে বিয়ে না করে সুহাগরাত আমার কি ভাগ করে মাথাটা ঝিমঝিম করছে কেন পাগল করছে কেন আরে নো করো আমার কি ভাগ করে আমার কি ভাগ করে বিয়ে না করে সুহাগরাত বাবু, আপনি এখন মাটিতে গুঁড়ো খাচ্ছেন কেন? সুন্দরী মাটি কোথায় দেখছো না এটা সুসজ্জিত পালঙ্ক আর এই পালঙ্কের সুগন্ধি ফুলে ছড়ানো আর এই সুগন্ধি ফুলে না তুমি আমি দুজন মিলে এই গদিটাকে গ্রহণ করে দেবো এ হারামজাদা মনে হয় নেশায় জল হয়ে গেছে। কি নেশা করেছে কে জানে? হ্যাঁ সখী দূরে আছে কেন সখী কাছে এসো সখী উকিল বাবু বোধ হয় নেশা করে আবুল তাবুল বকছে। হ্যাঁ, যাই, ওনাকে আমি ওই বৈঠকখানার ঘরে শুইয়ে দিয়ে আসি। লোক আমি ফিট করে রেখে দিয়েছি চাল আমি বেশি দিয়েছি স্যার এবার শুধু জালে পড়ার অপেক্ষা তারপরে সিদ্ধান্ত সরকারের সব খেলা শেষ পারবে না স্যার পারবে না এ হলো একেবারে মাকড়সা জাল যতই ছটফট করবে ততই জড়িয়ে পড়বে স্যার মাকড়সার জাল দিয়ে কখনো রয়্যাল বেঙ্গল টাইগার কাটকানো যায় না রাখবো। একই রজত তুই এখানে হ্যাঁ আমি বেশ কয়েকদিন ধরে তো রাজার আচরণ দেখে খুব সন্দেহজনক মনে হচ্ছিল, তাই গোপনে তোকে আমি ছায়ার মতো অনুভব করছি। আর এখন দেখছি আমার অনুমান একদম ঠিক। তো কি অনুমান করছিলি? আমাদের সমস্ত শ্রমিকদের সাথে বেইমানি করতে এবং সিদ্ধান্ত তার ক্ষতি করতে
এই মিস্টারের সাথে হাত মিলিয়েছিস? আমার এই ঘরের সামনে আমাকে মিথ্যাবাদী বলছে কোন? জানি আমি কেন তো মাটিতে পুঁতে দিতে পারি। তাই না? আপনি ভাববেন না স্যার, আপনি পাক্কা খেলোয়াড় বলে একদম ভাববেন না যে আমি একেবারে কাঁচা খেলোয়াড়। আগে থেকে জানতাম, আমি অনেক আগে থেকে জানতাম আমার একটা ঘটনা ঘটতেই পারে, তাই আমিও আমার পিছনে লোক লাগিয়ে এসেছি, তারাও আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে। 8 ঘন্টার মধ্যে আমি এখান থেকে যদি না বেরোই তাহলে ওরা ভেবে নেবে আমি কোনো ভিজে গেছি। এখান থেকে এসে বাড়ি বইয়ে শাসিয়ে আমাদের এখান থেকে চলে যাচ্ছে, এখনই ওকে কোনো আপত্তি নেই, রাখবো বলতে আমার কোনো আপত্তি নেই। তবে আমাকে মেরে তুইও শান্তিতে বাঁচতে পারবি না, রাখবো তুইও শান্তিতে বাঁচতে পারবি না। এই আপদটাকে সরাতে হবে, তাহলে ওকে শেষ করে দিতে হবে। ও ছাজ আমি বের করে দেবো স্যার। দেখছি বাসের চেয়ে কচ্ছি বেশি গেল, কবির যুধিষ্ঠে ভেঙে দিতে হলো তো। কিভাবে স্যার? ওই জগৎকে শেষ করে দিয়ে তারপর তোর তৃতীয় স্তর আমি কাজ শুরু করে দেবো। সিদ্ধার্থ সরকার, ঠিক আছে স্যার, কেউ জানবে না স্যার, কেউ জানবে না। ও তো মেশিনারি সেকশনে কাজ করে, সুযোগ খুঁজে আমি এমন কলকাঠি নাড়বছে ও মেশিনে ভিতর চড়িয়ে একেবারে তাল গোল পেকে যাবে স্যার, তাল গোল। তাহলে কেস খেয়ে যাবো তো। দেখাবো আমরা কেস খেয়ে যাবো। তাই তো বলো, তাই করো, এতে সবেও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। আসবো স্যার। এসো এসো, আমার জন্য একটু ছিল। এদিকে খবর কি বলো? ওই বেইমান দাদার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি স্যার, কিন্তু আমি এখন কি করবো স্যার? সেটাই, হ্যাঁ। তুমি একটা কাজ করো, তোমার দাদাকে যদি চোখ হ্যাঁ অনেক কথা তোমার দাদাকে অমল করা যায় দেখছো, তাহলে তোমার কাজটা ক্লিয়ার। আপনি কি বলছেন স্যার? দাদাকে এত বড় মিথ্যা অপবাদ আমি দিই কি করে? আমি সত্যিটা ভালো করে আজকে মেয়েটা হলো স্বার্থপর, তাই যদি স্বার্থপর না হোক একটা লোককে ঠিক করবেন, ঠিক করে এই কারখানা থেকে যখন দৌড়ানো মাল বেরোয় আছে, এবার থেকে
তখন তুমি নিজে সেই গাড়ি থেকে ধরবে ধরে ওই ড্রাইভারকে পুলিশের হাতে তুলে দেবে আর ওই পুলিশ যখন ইন্টারচেক করবে ওই 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 চালান করা মাল বা চুরি করা মাল সিদ্ধার্থ সরকারের তোমার কাজ শেষ। বলো, তুমি রাজি কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি রাজি স্যার, রাজি। আপনি ঠিক কথাই বলেছেন স্যার। এখনকার দিনে একটু স্বার্থপর না হলে জীবনে উন্নতি করা যায় না। তাই আজ থেকে আমি দাদাকে চোর সামর্থ্য বানিয়ে আমার সৌভাগ্যের সোপানের শুরু করলাম। সিদ্ধার্থ সরকার তোমার সংসার থেকে একেবারে ভেঙে তছনছ করে দাও। আর তোমার অহংকার ওই বোনকে দিয়ে তোমার ভেঙে দিলাম। এক বড় তোমার অহংকার। আমার মান সম্মান এইভাবে আপনি মেনে খেলবেন না। দেখুন না, আপনার কথা বলবে না, আমি দাদার আলমারি থেকে এই ব্যাগটা চুরি করে এনেছি। এই তো সে আমার এবার আপনি আমার ছবিগুলো ফিরিয়ে দিন, আমার ছবিগুলো ফিরিয়ে দিন। কেন? আমার মান সম্মান বলে আমার ছবিগুলো আপনি তো বলেছিলেন আমি যদি এই ওইটা আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমার ছবিগুলো আমার হাতে তুলে দেবেন। দিন না, দিন না, দিন না, আপনি আমার ছবিগুলো ওই অসুরের ছবিগুলো আমার হাতে তুলে দিন না, দিন না, ফিরিয়ে দিন না। ছবি গেল এই মুহূর্তে আমি হাত চাষ করছি না। এই ছবিগুলো হবে আমার তরুপের তার। এই ছবিগুলোতে তোমাকে যা বলবো তাই তুমি করবে। তাই আমি ছবিগুলো হাত ছাড়া তুমি যত বড়ই পাকাল মাছ খাও না কেন, ওই পাকাল মাছকে চাই না কি আচার দিয়ে মাছকে কিন্তু এই মহিলারাই জানে। হ্যাঁ আমি, আমার প্রতি তোমার সেই দিনে সেই নিষ্ঠুরের ব্যবহার কারণ করে এই শয়তানটার লালসার শিকার হয়ে তুমি আমার পবিত্র ভালোবাসাকে ফেলে দিয়ে চলে যেতে চাইছিলে। এই শয়তানটা দিয়ে আমাকে নষ্ট করে দিয়েছে। না শিবলীলা, পবিত্র ভালোবাসা এত ঠুনকো নয় যে এই শয়তানের ছোঁয়াতে অপবিত্র হয়ে মাটিতে মিশে যাবে। প্রেমের মাধুর্য কখনোই কোনো কলঙ্কের কালিতে মিলান হতে পারে না। তোমার জীবনে যাই ঘটুক না কেন, তোমার সেই অন্যায়ের মোকাবিলা করতে আমি সবসময় তোমার পাশে থাকবো, সব সময়। এই দুঃখ সময়ে প্রেমিকের পাশে নিতান্ত থাকা উচিত। কিসের প্রেমিকে ঠান্ডা খাবে ঠান্ডা করতে ঠান্ডা থাকো, তাহলে এখন গরম যদি গরম থাকো তাহলে
আমি তোকে এখনই আমি ওকে পুলিশ এটাই তো লক্ষ্মী মেয়ের মতো কথা আমি তোমার করবে তাই আজ থেকে তোমার নতুন পরিচয় হল হোটেল ড্যান্সার আমি এখন কেমন করে মানুষটাকে বলবো যে গচ্ছিত দলিলটা আমাদের বাড়িতে রেখেছিল সেটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। না না ও কিছু নয় ও কিছু নয় মানে তুমি কি আমায় লুকাচ্ছ বড় বৌদি? না না লুকোতে যাবো না, লুকোতে যাবো না। জানো বন্ধু তোমার বড়টা বলছিল যে তাদের ফ্যাক্টরিতে নাকি তোমার জন্য একটা চাকরি। কোথাও ঘুরিয়ে প্রসঙ্গ পাই তার কোনো প্রয়োজন নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি কোনো কিছু গোপন রাখতে চাইছো। কেন বড় বৌদি কেন? আমি তো স্পষ্ট শুনতে পেলাম তুমি কোনো কিছু চুরি হয়ে যাওয়ার কথা বলছিলে। তাহলে সে কথা আমার কাছে গোপন রেখে কি লাভ? ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের স্নেহ মমতা দেখি তা কখনো বুঝিনি। কিন্তু তুমি এ বাড়িতে আসার পর তোমার স্নেহ ভালোবাসার মাঝে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তাই তো আমি তোমার মা বলে ডাকতে না পারলেও মনে মনে মা বলে ভাবি বলি মা বলে ভাবি। এই মায়ের যদি কোনো বিপদ আসে তাহলে কি তার এই সন্তান চুপ করে বসে থাকতে পারে? বলো না বড় বৌদি, বলো না তোমার কি প্রিয় হয়েছে? বলো না বড় বৌদি। তাই হলে বৌদি তাই হলে, আর আমি তোমায় স্টোর করবো। তবে আমি তোমায় কথা দিচ্ছি তোমার যে কোনো মূল্যবান জিনিস চুরি হোক না সেটা খুঁজে পেতে আমি আপ্রাণ চেষ্টা করবো বড় বৌদি, আমি আপ্রাণ চেষ্টা করবো। এখন আমি কি করবো? ঈশ্বর মিথ্যে
জানতে দাও? না, সব জায়গায় সব করতে নেই। সব কথা যে আপন মানুষের কাছে গোপন রাখতে নেই সিদ্ধান্তটা। আমি জানি এক দুরূহ মানসিক যন্ত্রণা তোমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই যন্ত্রণার ভাব তুমি গতিকেও দাও, দেখবে তোমার মনের অনেকখানি কষ্ট কমে যাবে। মনের কষ্ট কমলেও অপমানের যন্ত্রণা অনেকখানি বেড়ে যাবে রে ভাই। কিসের অপমান? তোমার সম্মান এত ঠুনকো নয় যে মাটিতে মিশে যাবে। আমি কিন্তু ওদের ছাড়বো না সিদ্ধান্তটা। এখানে তোমার কথায় মুখ বন্ধ রাখলেও ওদের মিথ্যার বিরুদ্ধে আমি লড়বো। আমি প্রমাণ করে দেবো সিদ্ধান্ত সরকার কোনো অন্যায় করেনি আর করতেও পারে না। না, এইভাবে তুই নিজে মনে এত বড় ঢুকি নিস না। আমার লড়াইটা তুই আমাকে লড়তে দে। কিসের লড়াই? বলো না গো, কোনো কথা তুমি আমার কাছে গোপন করো না। আমি বলছি দিদি, তোমার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট কিচ্ছু হয়নি। সারা শরীরে যা দেখছো তা ওই গণধোলাই চিহ্ন। তোমার স্বামী আসলে ওই ফ্যাক্টরির মাল চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল কিনা, তাই গণধোলাই খেয়ে বাড়ি এসেছে। আমি কি চলছি? যে মানুষটা সারা জীবন সম্মানের সাথে মাথা উঁচু করে চলেছে, চোর বলে অপমান দিতে তোমার বিশ্বাস হয় মধুরা, আমি কখনো চুরি করতে পারি? না, পারবো না। যে মানুষের সঙ্গে এতদিন অপরাধ করেছি, তাকে কখনো আমি কি চোর ভাবতে পারি? সারা দুনিয়ার মানুষ সবাই চিৎকার করে বললেও আমি জানবো তুমি চোর নয় গো, তুমি তুমি দেখে নিও, যারা তোমার শরীরে আঘাত করেছে তাদের ভালো হবে না, কারোর ভালো হবে না, তাদের হাত ধরে ফেলে ভঙ্গ হয়ে যাবে। একটা চোর স্বামীকে নিয়ে যত সব আদিক্ষেতা। আমার স্বামী যদি এইভাবে চুরি করে ওই গণধোলাইতে বাড়ি আসতো না, তাকে একেবারে বিষ খাইয়ে দিয়েছিলাম। তুমি আমার কথাই করে যে যাই বলুক না কেন, আমার কাছে তুমি চন্দ্র সূর্যের মতোই সুন্দর, সুন্দর। আমার বিশ্বাস তুমি চোর নও, তুমি চোর। তোমার বিশ্বাস যখন আমার পাশে আছে, তখন আর আমি ফিরে বলবো না মধুরা। মিথ্যে চুরির দায়ে আমার জেল হয়ে গেলেও আমি কিন্তু একটা শান্ত মনে বেঁচে থাকবো। তুমি অন্তত আমায় ভুল বোঝনি। কেন বলবো না? ভুল করবার তুমি বলো। কি হয়েছে তুমি আমাকে বলো না তো, বলো না তো। আমাকে কোম্পানি থেকে সরানোর জন্য ওরা প্ল্যান করেছে। আর সেটা কি করেছে জানো? আমার নিজের ভাই জয়ন্ত। আপনি নিজে
পাপ করছে পুণ্যের বিচার, আর মিথ্যা করছে সত্যের সমালোচনা, আর আস্ত পুকুর চুরি করা চোরটাই বলে কিনা ওই সাধু বেটাই চোর। আপনি কে? কোথা থেকে এসেছেন? আমি আমি হলাম এই সমাজের নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি গার্ড। সমাজের দ্বন্দ্বে দ্বন্দ্বে যে অত্যাচার আর অনাচারের তাণ্ডব চলছে তার প্রতিকার করে সমাজকে দায়িত্ব নিয়ে ঘরে ফেরানোর দায়িত্ব আমার কাজ। কিন্তু আজ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, বিষাক্ত সমাজে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই তো আজ আমি নিরাপত্তা দিতে না পারলেও সমাজের আলো আধারির চিত্রগুলো আমি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা হ্যাঁ গো মা, হ্যাঁ এই সত্য যখন প্রমাণিত হচ্ছে নিজের কাছে, আর আলগোর পিণ্ডি যখন পুরোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি সব দেখেছি আমি। এই পাগলা, তখন থেকে দেখছি যা নয় তাই বলে পাগলামি করে যাচ্ছে। এখন এখান থেকে ভাগ বলছি, নইলে কিন্তু একেবারে ঝাঁঝা মেরে দাঁড়াবো। বাড়িটা কিন্তু তোমার একার পৈতৃক সম্পত্তি নয়। যখন খুশি যাকে তাকে তুমি বাড়ি থেকে বার করে দেবে। তাই নাকি? এই পাগলাটা তোমাদের হয়ে ধরে ভালো কথা বলছে বলে ও তোমাদের আপনজন হয়ে গেল, তাই না? অবশ্য হবেই তো। তোমরা যেমন তার আত্মীয় স্বজনই তো তেমনই হবে। কিন্তু শুনে রাখো, আমি কিন্তু এসব কথা সহ্য করবো না। আমি আজই ওই জয়ন্তকে বলে ওকে যদি লাঠি মেরে বার করতে না পারি, তাহলে আমার নাম উর্মি নয়। মনে রেখো। আর বুঝে একটা ঝড় উঠবে, আর এই ঝড়ে আমার বাকি সম্বলটুকু ঝড়ে চট্টচ হয়ে যাবে। এত ভয় পাচ্ছ কেন গো বাবু? ঝড়ে তো শুধু আগাছা আবর্জনাকে উড়িয়ে নিয়ে যায়, তোমার মতো মহিরূহকে নয়। আচ্ছা এবার বলো তো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমার আসল পরিচয় আসল পরিচয়টা খুঁজতে গিয়ে আজ আমি অনেকগুলো বাস্তব পরিচয়ের প্রকাশ পেয়েছি। বাস্তব পরিচয়? হ্যাঁ, বাস্তব পরিচয়। যখন ওই ছোট ছোট ছেলে মেয়েরা খেলা নিয়ে আমাকে রাস্তায় ঢিল মারতে নিয়ে যায়, তখন মনে হয় আমি একটা সত্যি পাগল। যখন আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি আর কেউ আমাকে একটা টাকা দিয়ে ভিক্ষা দেয়, তখন মনে হয় সত্যি আমি একটা ভিখারি। আর যখন ওই কুকুরদের সাথে ডাস্টবিনে কামড়ি করে আমি তাদের খাবার কেড়ে খাই, তখন মনে হয় আমি একটা রাস্তার কুকুর। একটাই বুঝেছি, তুমি মানুষ হয়েও কি পেলাম বলতে পারো গো মা? এ যুগে সৎ মানুষের চেয়ে অসৎ মানুষের দাম বেশি। এ যুগে মূর্খরাই হচ্ছে সমাজের সবচেয়ে বেশি ক্ষমতাবান। কিন্তু কেন এই সমাজে আদর্শবান মানুষরা যোগ্য সম্মান পায় না? এই সমাজের অর্থ ক্রিমিনালগুলো আমাদের গরিব মানুষগুলোকে পায়ের তলায় পিষে মারে। যে দেশে এসি লাগানো ঝলমলে শপিং মলে জুতো বিক্রি হয় আর ফুটপাতে খাবার বিক্রি হয়, সে দেশে মূর্খরা সাত মহল্লায় থাকবে আর শিক্ষিতরা গাছতলাতে থাকবে। এটাই তো স্বাভাবিক গো বাবু, এটাই তো স্বাভাবিক। তোমার কথা ঠিক বুঝতে পারছি না। জানি না সত্যি তুমি কে? কিসের জন্য তুমি এখানে এসেছো? তোমাদের ঘুম
পরিবারে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তাই তাই আমি ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত। তবুও তোমার সুস্থ হতে হবে বাবু, তবুও তোমার সুস্থ হতে হবে। মনে রেখো, মনে রেখো, রাতের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, ভোর কিন্তু সূর্য কিন্তু উঠবেই, ভোর কিন্তু হবেই, ভোর কিন্তু হবেই। তাই তো বলছি কি পৃথিবী আবার, তাই তো বলছি আকাশ আলোয় বসে আবার। পৃথিবী
পাঠ হবে কেন? আমি আমার বইয়ের কাছে পড়াশোনা শিখছিলাম, এটা আমার পড়াশোনার আসল। ও ও কোনদিন বিয়ে করে ভাই খুব বড় বড় হয়ে গেছে রে। আর ওখানে একজন যাই থেকে না, আমি এখান থেকে যাবো না, আর আমার বইয়ের সঙ্গে তোমার কোনো কথা থাকতে পারে না। মুখের ওপর তর্ক করছিস না, মারবো না। এমন যে তোকে একদম সুস্থ মানিয়েছে, ও হয়ে গেছে না। না, মার না, সবাই মারবে না। না, 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 সবাই মারবে না। এই সুদর্শন চাকরি! আমার স্বামীর গায়ে একটা আঘাত করলে, জ্বালা প্রাণ দিয়ে তোমাকে একেবারে আমশির সাথে এমন আচার বানিয়ে দেব না, আদা ছেঁচার মতন ছেঁচে, আদা যেমন বোঝা যায় না আদা না কাদা, তেমনি তেমনি তুমি তোমার চেহারাটা বুঝতে পারবে না তুমি সুদর্শন নাকি কুদর্শন। আমিও কি মা, আমিও বললে তোকে কোন বন্ধু চিকেন বানিয়ে দেখিয়ে খবরে ওকে আজকে করে বকি দিও তো, ও আর আমাকে যেন কোনোদিন না মারে। না না, ও আর তোমাকে কখনোই মারবে না। তবে তবে তুমিও এই মানটা কখনোই ভুলবে না। যতক্ষণ না তুমি এই মারের প্রতিশোধ দিতে পারছো, ততক্ষণ তোমার এই যন্ত্রণাটা ধিক ধিক করে চালিয়ে রাখবে। এখন তুমি ভেতরে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, কেমন অভিনয় করলাম সেটা তো বললাম। আমি খারাপ, আমি এই সত্যি সত্যি পাগল না, যেন এই বিয়ে করে একটা স্বপ্ন না, এরকম স্বপ্ন দেখতে। আরে বাবা, আরে বাবা, এই আপনারা ওই কার সাথে বিয়ে দিলেন গো? ওই চাপা ভাইটাকে আসলে একটা বড় একটা ব্যাটা থেকে আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। আরে বাবা, ভালোবাসার সোহাগ যে কিচ্ছু বোঝে না, এখন কিচ্ছু বোঝে না। আর যদি সোহাগ ভালোবাসা না বোঝে, তাহলে আমি বাচ্চা পয়দা করবো কি করে না? আর বাচ্চা পয়দা না হয়েছে, এই সম্পত্তির মালিক আমি পাবো না গো। সত্যি সত্যি এই বাচ্চাটা মা হবে নাকি? বাচ্চার কথা ভাবতে হবে না। এই নাও সুন্দরী, তোমার জন্য না আমি বস্তি থেকে বাচ্চা ভাড়া করে নিয়েছি। বাচ্চা ভালো করে নিচ্ছিস মানে? এই বাচ্চার জন্য রোজ 5,000 টাকা করে, রোজ 5,000 টাকা করে। আমার টাকা দিয়ে গাওয়ার জন্য দিরা আমি একটা বাচ্চা পুস্তকে 5,000 টাকা দিয়ে বাচ্চা বলে সেখানে খবর দিয়ে আয়। খেপা সাল্লাহ বলি, অত রাগারাগি করছেন কেন? বলি অত রাগারাগি করছেন। আরে বাবা, ব্যাপারটা তো বুঝুন, হিসাবটা তো ভালো করে বুঝুন। আরে বাবা, ভাড়া করে 5,000 টাকা করে। আর সুন্দরী বাচ্চা পাইজা করতে 10 লাখ টাকা নেবে। 10 দিন যদি বাচ্চাটাকে রাখা হয়, তাহলে কত টাকা হয়? 50,000। আমরা 10 লাখ টাকা দিতে যাবেন কেন? 50 লাখ টাকায় হয়ে গেলে এতদিনে উকিল বাবুর একটা সুযোগ এলো। হ্যাঁ, আমার তো মাথাটাই সমুদ্রের কারখানা। সুন্দরী রানী, এবার এই বাচ্চাটাকে কোলে নিয়ে ওই নকল বউ থেকে নকল মা হয়ে যাও।
কোর্টে উঠে বলতে হবে এই বাচ্চার মা তুমি নিলে। না, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, এই বাচ্চা কোলে নিয়ে কোর্টে যদি আমাকে উঠতে হয় তাহলে কিন্তু আমাকে আরো 5 লক্ষ টাকা দিতে হবে। তবেই আমি বাচ্চা কোলে নিয়ে কোর্টে উঠবো। শুধু ওই আমাদের সঙ্গে ব্যাক প্যান্ট করছে দেখবো করে। থামো বাবু, থামো। 2 দিনের মধ্যে যদি 5 লাখ টাকা দিতে না পারো তাহলে আমাকে বলে দিও, আমি এই নকল করে সাজ ছেড়ে ফেলে দিয়ে ওই সুন্দরী রানী আমার তার দুয়ারের বিজনেস আরম্ভ করে ওই বাবুদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে খাবার নিয়ে। হ্যাঁ, কথাটা মনে রেখো। 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা। লে খেপা খেপা সামলা। ওরে ওরে শালির সাহস তো কম নয়। আরে সারা শরীর সমস্ত কম নয়, সারা আমাদের উপর চোখের উপরে ভাবতাই শাড়িকে এমন আমি দেব না। তাই বলছি, শুনে নাও, আমার ওই শাড়িকে কোলে পুজিয়ে দেবেন। আমি করবো ও যদি ওই যে শাস্ত্রের মধ্যে ওটা প্রবাদিকে আমার নামে লিখে দেয় না ভালো। আরে ওই করে ও শালি বাংকে দপে পড়তে না খাবা বসাতে চাইছে খাবা। করতে পারলেও ভাগি থাকে। তাই বলছে ভালো করে বসে সাবধানে করতে পারো। ভেতরে আসবো স্যার। ওইদিকে কালচার কমপ্লিট। আপনারা সিদ্ধান্ত জয়ন্তবাবুর কথা মতন সিদ্ধান্ত সব খেলা সিদ্ধান্ত বাবুকে চোর সাজিয়ে গণধোলায় দিয়ে ছেড়ে দিয়েছি স্যার। এই ব্যাপারটাকে নিয়ে ওই রজত বড্ড জল ঘোরা শুরু করেছে স্যার। ওকে ওর মুখটা বন্ধ করতে হবে। ওর থেকে কিছু টাকা তুললেই দেখবেন বেকার মুখ বন্ধ হয়ে গেছে। সিদ্ধান্ত সরকারের আদেশ মেনে চলায় রজত মরে যাবে, তবুও কখনো টাকার কাছে নিজেকে বিক্রি করবে না স্যার। তবে মরো। এই দেখো, শোনো, তার জন্য তোমাকে এই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। জীবনে হুজুতি মারামারি অনেক করেছি স্যার, কখনো খুন খারাপি করিনি। কিন্তু এবার করতে হবে। আমার নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য করতে হবে। কেমন করে করবো স্যার? একটা সমাজে আমরা দুজনে একে অপরের ডিগ্রি করছিলাম। আমার মতো ওর বাড়িতেও বিবি আছে, একটা ছোট বাচ্চা আছে। ও খুন হয়ে গেলে ওর বিবি বাচ্চাকে স্যার না খেতে পেয়ে মারা যাবে স্যার। ঠিক উল্টোটা হয়, আর যদি উল্টোটা হয় না, আরে, আমার দিদি বাচ্চা কি হবে? তোমার দিদি হত্যা হয়তো না খেয়ে লোকের বাড়িতে বিক্রি করবে। আমি হয়তো ব্যবসা বিক্রি করবেন, দেহ বিক্রি করবেন। না স্যার, আপনারা চুপ করুন, দয়া করে চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না। আপনারা চুপ করুন দয়া করে। আব্বা বেশ বেশ, তবে তাই হোক।
আমি আমার একমাত্র চিহ্নিত রজতকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো স্যার, দুনিয়া থেকে সরিয়ে দেবো, কিন্তু আমি তো বেঁচে যাবো।